হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস 13তে। আরআরবি এনটিপিসি সিবিটি 1কে কেন্দ্র করে আমাদের এই ক্লাস চলছে। 12টি ক্লাস হয়ে গেছে, এটি 13তম ক্লাস। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয়। চলো শুরু করি আজকের আমাদের ক্লাস 13-এর প্রথম প্রশ্ন। কম্পিউটারের ভেতরে মেমরি থাকে, মেমরি থেকে সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াটিকে কি বলা হয়? মানে কম্পিউটারে যে মেমরি রয়েছে সেখান থেকে আমরা কিছু কোনো কিছু ইনপুট করার পর সেখান থেকে আমরা যেটা পাই, ফলাফল পাই, সেটাকে কি বলি? সেটাকে বলি আউটপুট প্রক্রিয়া বলি, তাই তো? তাহলে ইনপুট করার পর যেটা আমরা কম্পিউটার থেকে পাই, মেমরি থেকে পাই, সেটাকে বলা হচ্ছে আউটপুট প্রক্রিয়া। ক্লিয়ার? এখন এই আউটপুটের যে প্রক্রিয়া, এটা কোথা থেকে পাই? আউটপুট ডিভাইস কোনগুলো? আউটপুট ডিভাইস কোনগুলো? যেমন ধরো মনিটর সব থেকে বড় আউটপুট ডিভাইস। এছাড়া প্রিন্টার আউটপুট ডিভাইস। এছাড়া ধরো স্পিকার, এটাও আউটপুট ডিভাইস। ক্লিয়ার? আচ্ছা, এই যে আউটপুট ডিভাইস, এর আরেকটা নাম আছে, আউটপুট প্রক্রিয়ার একটা নাম আছে। কি নাম? একে বলা হয় পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস। নেক্সট, মোবলা বিদ্রোহ। মোবলা বিদ্রোহের নাম অনেকেই শুনেছ। মোবলা বিদ্রোহ কত সালে হয়েছিল? না 1921-22 সালে। মোবলা হচ্ছে একটা উপজাতি সম্প্রদায়, মুসলিম উপজাতি সম্প্রদায়। মোবলা কারা? মোবলা হচ্ছে মুসলিম উপজাতি সম্প্রদায়। আচ্ছা, এরা কোথায় বাস করত? এরা হচ্ছে মালাবার উপকূলে বাস করে। মালাবার উপকূল। ওকে, এটা কোথায়? কেরল। কেরলের মালাবার উপকূলে মোবলা প্রজাতির সম্প্রদায়ের মানুষরা একটা বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে 1921-22 সালে, যেটাকে মোবলা বিদ্রোহ বলা হচ্ছে। নেক্সট, আচ্ছা কি বলছে? বলছে একটি গোল টেবিল, এটা একটি জিআই রয়েছে, একটি গোল টেবিলে বলছে, গোল টেবিলে 6 জন বন্ধু বসে আছে। তাহলে একটা গোল টেবিল আমরা অঙ্কন করে নিলাম। গোল টেবিলে 6 জন বন্ধু বসে আছে। কিভাবে বসে আছে? না মোহন রোহিতের বিপরীতে বসে আছে। ধরে নিলাম এইখানটায় মোহন বসে আছে। ওকে, মোহন কার বিপরীতে বসে আছে? রোহিতের। তাহলে ঠিক উল্টো দিকে এইখানটা কে বসে আছে? রোহিত। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে রাম, আবার এই যে রোহিত, মোহন রোহিতের বিপরীতে বসে আছে। যে বলতে কি এখানে মোহন রাম এবং মোহিতের মধ্যে বসে আছে। তাহলে মোহন রোহিতের বিপরীতে যেমন বসে আছে, তেমন রাম আর মোহিতের মাঝখানে। তাহলে ধরে নিলাম এই দিকটা রাম আছে আর এদিকটা কে আছে? মোহিত। তাহলে কি হলো? রাম আর মোহিতের মাঝখানে মোহন হয়ে গেল। এবার বলেছে শ্যামের বিপরীতে বসে আছে মোহিত। তাহলে মোহিতের বিপরীতে কে আছে? এখানে শ্যাম রয়েছে। শ্যাম কি হয়েছে? মোহিতের বিপরীতে বসে আছে। তাহলে বলছে রোহনের বিপরীতে কে আছে? দেখো এখানে রোহন বলে কেউ নাম পাচ্ছে কি? তাহলে রোহন পাচ্ছি না। তাহলে 6 নম্বর বন্ধু কে? রোহন। তাহলে রোহনের বিপরীতে কে আছে? রোহনের বিপরীতে রাম বসে আছে। তাহলে উত্তর হবে আমার রাম। বুঝতে পারলে? বেশ। সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? সাহিত্য একাডেমির সদর দপ্তর অবস্থিত নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। সাহিত্য একাডেমি কি? সাহিত্য একাডেমি হলো
সাহিত্য জগতের ক্ষেত্রে একটা বিশেষ অবদানের জন্য পুরস্কার। ক্লিয়ার? সাহিত্যের অবদানের জন্য পুরস্কার। এটা ভারতবর্ষে 24টি ভাষায় দেওয়া হয়। 24টি ভাষায় যারা বিভিন্ন উপন্যাস, গল্প, প্রবন্ধ লিখছে, সেই 24টি ভাষার শ্রেষ্ঠ উপন্যাসিক, শ্রেষ্ঠ গল্পকার, তাদেরকে বেছে এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। প্রথম চালু হয়েছিল কবে? প্রথম চালু হয়েছিল কবে? 1954 সালে। প্রথম চালু হয়েছিল 1954 সালে। ঠিক আছে? প্রথম যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে? তার নাম হচ্ছে পণ্ডিত মাখনলাল চতুর্বেদী। পণ্ডিত মাখনলাল চতুর্বেদী হলেন সেই ব্যক্তি যিনি প্রথমবারের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ওকে, নেক্সট, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কার্ল লিনিয়াস। কার্ল লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক। এখন এই ট্যাক্সোনমি জিনিসটা কি? ট্যাক্সোনমি হলো একটা শ্রেণী বিভাগ। মানে আমাদের পৃথিবীতে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ, তাই না? অনেক কিছু রয়েছে, ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস, সব কিছু রয়েছে। এদের শ্রেণী বিভাগ, এদের নামকরণ, শ্রেণী বিন্যাস, এদের সম্পর্কে বর্ণনা, এই সমস্ত কিছু যেই সায়েন্সের মধ্যে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। ওকে, বা শ্রেণীবিন্যাসের। এই ট্যাক্সোনমির জনক তাহলে কে হলো? কার্ল লিনিয়াস। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত তারিখে হয়েছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কবে? 13ই এপ্রিল 1919। 13ই এপ্রিল 1919। কোথায় হয়েছিল? পাঞ্জাবের জালিয়ানওয়ালা। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ বলে একটা জায়গা রয়েছে, একটা মাঠ রয়েছে, সেইখানেতে এই ঘটনাটা ঘটিয়েছিলেন। কে ঘটিয়েছিলেন? ঘটিয়েছিলেন জেনারেল R.E.H. ডায়ার। জেনারেল R.E.H. ডায়ার। নামটা মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন এসেছে। R.E.H. এর জায়গায় নামটা খালি চেঞ্জ করে দিতে, হয়তো P.C.R. ডায়ার দিয়ে দিল না, উত্তরটা হবে R.E.H. ডায়ার। জেনারেল, সেই সময়কার জেনারেল যিনি ছিলেন তিনিই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন। ওকে, এখন রাওলাট আইন কি জিনিস? রাওলাট অ্যাক্ট সেটা কি জিনিস? এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণের একটা আইন। কি অধিকার হরণ? মানে তখনকার দিনে এই গণতান্ত্রিক অধিকার মানে অবরোধ করা বা মিটিং মিছিল করা, এই সমস্ত কিছু করা যাবে না, এর জন্য একটা আইন পাস করেছিল যার নাম হচ্ছে রাওলাট আইন। এর আইনটা কার নেতৃত্বে হয়েছিল? কার নেতৃত্ব দিয়েছিলেন, মানে এই যে কমিটি নেতৃত্ব দিয়েছিল সেই কমিটি হচ্ছে কে? সেই কমিটির নাম হচ্ছে সিডেশন কমিটি। কমিটির নাম কি? কমিটির নাম হচ্ছে সিডেশন কমিটি। সিডেশন কমিটি। ওকে, এই কমিটি কবে গঠিত হয়েছিল? 1919 সালে, এবং তার রিপোর্ট পেশ করেছিল 1919 সালের 18 মার্চ। আর তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভা ছিল, সেই প্রতিবাদ সভাতেই কিন্তু গুলি চালানো হয় এবং সেখানে অসংখ্য মানুষ মারা যায়। নেক্সট, লাইকেন এমন একটি জীব যা পর্যবেক্ষণ করে। লাইকেন
লাইকেন কি পর্যবেক্ষণ করে না, লাইকেন কি পর্যবেক্ষণ করে, সেটা হচ্ছে লাইকেন পর্যবেক্ষণ করে জল দূষণ। কিভাবে করে না, লাইকেন হচ্ছে থাকে যেখানে সেইখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। মানে লাইকেন কি, তার আগে জানতে হবে লাইকেন কি। লাইকেন হলো একটা ছত্রাক। ওকে, লাইকেন ছত্রাক। এবার লাইকেন যেখানে থাকে, লাইকেন কি করে, লাইকেন একটু সুস্থ পরিবেশে থাকে। তো যদি সেই এলাকায় সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যদি সেই এলাকায় সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হবে, তাহলে সেইখানকার বায়ুর কী হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে, দূষিত হবে। সালফার ডাইঅক্সাইড সূত্র কি, মানে সংকেত আছে SO2। তাহলে এইটা যখন বেড়ে যাবে তখন বায়ু কী হবে, ধীরে ধীরে দূষিত হয়ে যাবে। এবার বায়ু দূষিত হলে কী হবে, এই ছত্রাকটি এর বৃদ্ধি ব্যাহত হবে। ঠিক আছে, তাহলে যদি লাইকেনের বৃদ্ধি ব্যাহত হয়, কোনো জায়গায় লাইকেন গাছ আছে এবং লাইকেনের পরিমাণ মানে ছত্রাক জাতীয় গাছ, সেটা যদি পরিমাণ কমতে থাকে, তাহলে বুঝতে হবে কি সেই এলাকায় সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। আর সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বাড়া মানে কি, তার মানে হচ্ছে বাতাস দূষিত হচ্ছে। তাহলে বাতাস দূষিত হচ্ছে, এটা যদি বুঝতে পারি কী হবে, লাইকেনের বৃদ্ধি কমে গেলে। তাহলে বায়ু দূষণ হচ্ছে একটা কারণ, মানে বোঝা যায় যদি লাইকেনের বৃদ্ধি কমে যায় তাহলে বুঝতে পারবো কি সেই এলাকাটা বায়ু দূষিত হচ্ছে। নেক্সট, ইয়েন কোন দেশের মুদ্রা? ইয়েন হলো জাপানি মুদ্রা। ইয়েন কোন দেশের মুদ্রা? ইয়েন হলো জাপানি মুদ্রা। কবে চালু হয়েছিল? ইয়েন চালু হয়েছিল 1871 সালে। 1871 সালে ইয়েন চালু হয়। আচ্ছা, জাপানের রাজধানী কি? জাপানের রাজধানী কি? টোকিও, তাই তো? জাপানের রাজধানী টোকিও। আচ্ছা, PM কে, এখন জাপানের প্রধানমন্ত্রী কে? তার নাম হচ্ছে ইয়াসুহিদে সুগা। ইয়োশিহিদে সুগা। ঠিক আছে, ইনি হচ্ছেন জাপানের বর্তমানে প্রধানমন্ত্রী। জাপান হচ্ছে 6টা দ্বীপের সমষ্টি। 6টি দ্বীপ নিয়ে জাপান গঠিত। এই জাপানের সবথেকে বড় যে দ্বীপটি তার নাম হচ্ছে হনসু দ্বীপ। হনসু দ্বীপ, এটা হচ্ছে সবথেকে বড়, বৃহত্তম হনসু দ্বীপ। এই হনসু দ্বীপেতেই কিন্তু টোকিও শহরটি অবস্থিত। হনসু দ্বীপেই টোকিও শহরটি অবস্থিত। আচ্ছা, এবার দেখো মালদ্বীপ। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপীয় রাফিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়ার মুদ্রা কি? দক্ষিণ কোরীয় ওন। আর ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপায়া। নেক্সট, নিচের কোন রাজ্যের একটি বিধান পরিষদ রয়েছে? এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, আগের দুটো সেটাই দেখবে এই প্রশ্নটি আছে, এরকম প্রশ্ন আছে। তো একই রকমের প্রশ্ন বারবার আসছে, তাই প্রশ্নগুলো ভালো করে নজর দিও। দেখো, নিচের কোন রাজ্যে একটি বিধান পরিষদ আছে? আছে বলেছে যখন, তাহলে এখানে অপশান পেয়ে যাবো আমরা অন্ধ্রপ্রদেশ, যেখানে বিধান পরিষদ আছে। আর আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশ যেমন রয়েছে, আরও 6টি রাজ্য রয়েছে যেখানে আছে বিধান পরিষদ রয়েছে। 6টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ, আগের ভিডিওটাগুলো দেখে নেবে, উত্তর পেয়ে যাবে। 6টি রাজ্যে রয়েছে। আর একটা জিনিস মনে রাখা, যে এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে বিধান পরিষদ? আর্টিকেল 169-এ বিধান পরিষদের কথা রয়েছে। বিধান পরিষদ কি না, রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো বিধান পরিষদ। ক্লিয়ার? পরের প্রশ্ন, নেট জাতীয় পণ্য। নেট জাতীয় পণ্য কি? ওকে, নেট জাতীয় পণ্য। এখন নেট জাতীয় পণ্য জানার আগে জানতে হবে জাতীয় পণ্য কি বা
জাতীয় পণ্য কিভাবে কাউন্ট করি আমরা। দেখো, ধরো একটা ভূখণ্ড রয়েছে, ধরো গেল ভারতবর্ষই রয়েছে। তো এই ভারতবর্ষ যে রয়েছে, ভারতবর্ষের বহু নাগরিক দিকে বিদেশেও রয়েছে। ধরে নিলাম পার্শ্ববর্তী দেশ, ধরে নিলাম অস্ট্রেলিয়ায় রয়েছে কিছু ভারতীয়, ধরে নিলাম শ্রীলঙ্কায় রয়েছে কিছু ভারতীয়, আরও ধরে নিলাম যে ইউএসএতে অনেক ভারতীয় রয়েছে, তাই না? ইউএসএতে অনেক ভারতীয় রয়েছে, ইউএসএতেও রয়েছে অনেক ভারতীয়। তাহলে এই যে বিভিন্ন দেশে ভারতীয়রা রয়েছে, এরা কি করছে? সেই দেশে ইনকাম করছে, আয় করছে, এবং সেইখান থেকে কিছু অর্থ উপার্জন করছে কিসের মাধ্যমে? কারো ট্যালেন্টের মাধ্যমে, কেউ পরিশ্রম করে, বিভিন্ন কাজ করে, তো এইভাবে আয় করছে। তাহলে ভারতবর্ষের বাসিন্দা যারা ভারতবর্ষে ইনকাম করছে, আবার বিদেশেও ইনকাম করছে। এই যে আয়, একটা নির্দিষ্ট অর্থবর্ষ কত আমাদের দেশে? সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। এই অর্থবর্ষের মধ্যে আমাদের দেশের নাগরিক যারা ভারতীয়, তারা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হিসাবে কাজ করছে, বিদেশে কাজ করছে ভিসা নিয়ে গিয়ে। আমেরিকাতে হয়তো আছে, বা হচ্ছে দক্ষিণ আমেরিকায় কোথাও আছে, ব্রাজিলে আছে, আর্জেন্টিনায় আছে, বা অস্ট্রেলিয়ায় রয়েছে, বা শ্রীলঙ্কায় রয়েছে, বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে ভারতীয়রা। এই বিভিন্ন দেশে থাকা ভারতীয়রা যারা ভারতের নাগরিক, তারা যেমন আয় করছে, তেমন ভারতবর্ষের মধ্যেও থাকা শুধু ভারতীয়রা, বিদেশিদের কথা বলছি না, ভারতবর্ষে অনেক বিদেশি রয়েছে, তাদের কথা বলছি না, ভারতবর্ষে থাকা ভারতীয়রা যে আয় করছে, এই দুজনের আয়ের সমষ্টিকে বলা হচ্ছে কি? ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। শুধুমাত্র ভারতীয়দের ইনকাম দেশে বিদেশে, ঠিক আছে? দেশ ও দেশ প্লাস বিদেশ দু জায়গাতেই ভারতীয়দের ইনকাম, দেশ প্লাস বিদেশে ভারতীয়দের ইনকাম। এই ভারতীয়দের আয়টাকে কি বলছি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার দেখো, এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জাতীয় আয়, তো এই জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট তৈরি যখন হচ্ছে, সেই প্রোডাক্ট তৈরি করতে গিয়ে কী হয়? অনেক সময় আমাদের বেশ কিছু খরচ হয়ে যায়। কীভাবে খরচ হয়? না, আমরা অনেক সময় কি করি, তোমার কি করি না, ধরো কোনো যন্ত্রপাতির দিয়ে আমাদের কাজ হচ্ছে কোম্পানিতে। এখন এই যে যন্ত্রপাতি যদি খারাপ হয়ে যায় মেশিন, তাহলে কী হবে? নতুন যন্ত্রপাতি কিনতে হবে, তার জন্য একটা খরচ হয়, বা রক্ষণাবেক্ষণের জন্য একটা খরচ হয়। তাহলে এই যে খরচগুলো হয়, এই খরচটাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বা অপচয়। তাহলে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যখন আমরা অপচয়কে বাদ দেব, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটাই হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট কোনটা? জিএনপি মাইনাস অপচয়। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো কমেন্টস করে জানাবে, আমি আবার একবার তোমাদেরকে বলে দেবো। ওকে, চলো। মাদাম কামা স্টুটগার্টে যে ত্রয়ী রঙের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তার নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা ব্রিটিশ ভারতে পাচার হয়েছিল? তিনি হলেন ইন্দুলাল ইয়াগনিক। ওকে, মাদাম কামা কবে করেছিলেন জাতীয় পতাকা উত্তোলন? 2007 সালে, তাই তো? স্টুটগার্টে কবে করেছিলেন? 2007 সালে। ক্লিয়ার? আচ্ছা, সরি, ভুল বললাম, 1907 সাল। 1907 সালে স্টুটগার্টে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেটা 3টে কালার ছিল। কী কী কালার ছিল? 3টে কালার। একটা হচ্ছে সবুজ, একটি হচ্ছে জাফরান, আর একটি হচ্ছে লাল। এই 3টি কালারের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই পতাকাটি লুকিয়ে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন যিনি, তার নাম হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক। ওকে, তথ্য প্রযুক্তিতে এনআইইউ বলতে কি বোঝায়? এনআইইউ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। ওকে,
কম্পিউটার সিস্টেমে সহায়ক মেমোরির অংশ না কোনটি? মেমোরির অংশ যেটা নয় সেটা হচ্ছে কি প্রম, PROM, প্রম। সেটা কি জিনিস? প্রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ওকে, আচ্ছা বাকিগুলো দেখো, এই যে সহায়ক মেমোরির অংশ নয় হলো সেটা হচ্ছে প্রম, আর ফ্লপি, সিডি-রম, চেম্বক টেপ এইগুলো সবই কি? এইগুলো হচ্ছে সবই হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরির পার্ট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2020 সালে অর্থনৈতিক বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা 2020 সালে পেয়েছিলেন, তিনি হচ্ছেন রবার্ট বি উইলসন। এটা ইম্পর্টেন্স কিছুই নেই, কেননা ওই সময় কে পেয়ে গেছিলেন সেটা কিন্তু তোমার এখন আর পড়বে না পরীক্ষায়। তাহলে এখন আমাকে কি জানতে হবে? বর্তমানে মানে 2024 সালে প্রতি বছর ডিসেম্বর মাসে নোবেল প্রাইজের রিপোর্ট বের হয়। তাহলে এখন আছে ডিসেম্বর মাস নেই, তাহলে এটা আমাদের ওল্ড ডেটা হিসাবে 2024টাকে ভালো করে জানতে হবে, কারণ 2024 সালের ডেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, কারণ নোবেল প্রাইজের লিস্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি লিস্টটা তোমাদের করে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নেবে। আচ্ছা প্রথম আছে চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে কে কে পেয়েছে? ভিক্টর অ্যামব্রোজ। ভিক্টর অ্যামব্রোজ। আর কে পেয়েছে? গ্যারি রুবকুন। আচ্ছা এটা চিকিৎসা বিজ্ঞান হয়ে গেল। এবার দেখো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যায় কে কে পেয়েছে? জন হপফিল্ড। জন হপফিল্ড। আর কে পেয়েছে? জিওফ্রে হিন্টন। পদার্থবিদ্যা হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে রসায়ন। রসায়নে কে পেয়েছে? ডেভিড বেকার। আর কে পেয়েছে? জন জাম্পার। আর কে পেয়েছে? ডেনিস হ্যাম্বিন। রসায়ন হয়ে গেল। আচ্ছা এরপর সাহিত্য। সাহিত্যে কে পেয়েছে? সাহিত্যে পেয়েছে হান কিং বা হান কাং। ইনি একজন সাউথ কোরিয়ান। সাউথ কোরিয়ান। আচ্ছা এরপর হচ্ছে শান্তি। শান্তিতে পেয়েছে কে? নিয়ন হিডান কিও বলে একটা সংস্থা। নিয়ন হিডান কিও, এটা কোথাকার? জাপানের একটা সংস্থা। আচ্ছা লাস্ট পড়ে এলো অর্থনীতি। এখানে কে কে পেয়েছে? এখানে আছে ড্যারন অ্যাসেমোগলু। আর কে পেয়েছে? সাইমন জনসন। আচ্ছা অর্থনীতিতে আরও একজন পেয়েছে, তার নাম হচ্ছে জেমস রবিনসন। এই দিকে লিখে দিলাম।
ওকে, এই লিস্টটা দিয়ে দিলাম 2024 সালের লিস্ট নোবেল প্রাইজের, খুব ইম্পর্ট্যান্ট, সবাই কিন্তু এই লিস্টটা ভালো করে মুখস্থ করে যাবে। নেক্সট, বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট কার উদ্যোগে হয়েছিল? বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে। বিশ্ব জলবায়ু পরিবর্তন জোট কি? সেটা হচ্ছে 2015 সালে প্যারিস চুক্তি যে হয়েছিল, সেই প্যারিস চুক্তি হচ্ছে এই ইউরোপীয় ইউনিয়নের তৈরি জোটের দ্বারাই তৈরি। এই জোট কবে হয়েছিল? তৈরি হয়েছিল 2007 সালে এবং কার্যকর হয় 2015 সালে প্যারিস চুক্তির মাধ্যমে। তো এই ইউরোপীয় ইউনিয়নটা কবে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে 1993 সালে, ঠিক আছে, নেদারল্যান্ডে তৈরি হয়েছিল। প্যারিস চুক্তি কি? প্যারিস হচ্ছে পরিবেশ দূষণ কমানোর উদ্দেশ্যে 2015 সালে প্যারিসে একটা চুক্তি হয়, যেখানে সবাই কার্বন ইমিশন করার একটা সিদ্ধান্ত নেয়, কে কোন বছরের মধ্যে দেশে কার্বন ইমিশন করবে, কার্বনের ব্যবহার কমাবে, সেইটা নিয়ে একটা চুক্তি হয়েছিল, যেটাকে বলা হচ্ছে প্যারিস চুক্তি। নিম্নলিখিত কোন পুরস্কারটি শুধুমাত্র সঙ্গীতের সাথে সম্পর্কিত? সঙ্গীতের সাথে সম্পর্কিত হচ্ছে গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার। এখন দেখো, এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কবে? 1958 সালে। 1958 সাল থেকে দেওয়া শুরু হয় মার্কিন দ্য রেকর্ডিং একাডেমির উদ্যোগে। কে দেয়? মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি। এই সংস্থা হচ্ছে গ্র্যামি পুরস্কার প্রতি বছর দিয়ে থাকে। ভারতীয় হিসাবে যিনি প্রথম এই পুরস্কার পান, কে ভারতীয় পেয়েছেন? ভারতীয় পান, তিনি হচ্ছেন তানভি শাহ। তানভি শাহ। আচ্ছা, 2025 সালে যিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে অ্যামি অ্যালেন। অ্যামি অ্যালেন। চলো নেক্সট, সূর্যের আলোকিত পৃষ্ঠতল কি নামে পরিচিত? সূর্যের আলোকিত পৃষ্ঠতল কি নামে পরিচিত? কি নাম? তার নাম হচ্ছে ফটোস্ফিয়ার। ওকে, সূর্যের তিনটে পৃষ্ঠতল, মানে তিনটে তল রয়েছে। প্রথমে একটা কেন্দ্র কোর অঞ্চল, তারপরে আর একটা লেয়ার রয়েছে, তারপরে আর একটা লেয়ার রয়েছে। এই যে বাইরের লেয়ারটা, যেটা আলোকিত পৃষ্ঠতল, তার নামই হচ্ছে ফটোস্ফিয়ার। ওকে, ফটোস্ফিয়ার। এর ভেতরে যে সেকেন্ড লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে ক্রোমোস্ফিয়ার, আর একদম ভেতরে যেটা রয়েছে তার নাম হচ্ছে করোনা। ফটোস্ফিয়ারের টেম্পারেচার আছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্রোমোস্ফিয়ারের টেম্পারেচার হচ্ছে 32,400 ডিগ্রি সেন্টিগ্রেড। আর করোনার টেম্পারেচার হচ্ছে প্রায় 27 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড, 2,70,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা নেক্সট, হ্যাঁ, এর আগে আরেকটা বলে দিই, লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কি না, ভূত্বকের ওপরের অংশ, মাটির তলার অংশটাকে লিথোস্ফিয়ার বলা হয়। নেক্সট, কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল? যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, যিনি মেরেছিলেন তার নাম মাইকেল ডায়ার, আর হচ্ছে যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে চেমসফোর্ড। কবে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড? 1919 সাল। 1919 কবে? 13 এপ্রিল 1919। ক্লিয়ার? আচ্ছা, লর্ড আরউইনের সময় কি হয়েছিল? লর্ড আরউইনের সময় হচ্ছে গোলটেবিল বৈঠক হয়েছে।
গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। সেকেন্ড। আচ্ছা, লর্ড ডালহৌসি কী কারণে বিখ্যাত? না, ভারতীয় রেলপথ জনক, ভারতীয় রেলপথ এনার আমলে চালু হয়েছে ভারতীয় রেলপথ। আর লর্ড রিপন কী জন্য বিখ্যাত? তো লর্ড রিপন যে জন্য বিখ্যাত, তিনি হচ্ছেন ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। 1882-তে তিনি এই পদ্ধতি চালু করেন, লর্ড রিপন। নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত সন্তুর বাদক? সন্তুর বাদককে, তিনি হচ্ছেন শিব কুমার শর্মা। শিব কুমার শর্মা সন্তুর বাদক। ওকে, আচ্ছা, এখানে দেখো আর যাদের নাম রয়েছে, যেমন ধরো নিখিল ব্যানার্জি, তিনি কে? তিনি হচ্ছে সেতার বাদক, সেতার বাদক। আচ্ছা, বিন্দা খান, তিনি হচ্ছেন সারঙ্গী বাদক, সারঙ্গী বাদক। আচ্ছা, সাজ্জাদ হাসানকে, তিনি একজন সঙ্গীত রচয়িতা। ওকে, নেক্সট। আপেক্ষিকতার তত্ত্ব কার সঙ্গে যুক্ত? আপেক্ষিকতার তত্ত্বের জনক হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, আচ্ছা, এবার দেখো বাকি যারা রইলেন তারা কি, তাদের কিছু গুরুত্ব কি আছে? অবশ্যই আছে। রন্টজেন, রন্টজেনের কী গুরুত্ব? তিনি হচ্ছেন রশ্মির আবিষ্কর্তা, রশ্মি বা রে এর আবিষ্কর্তা। আচ্ছা, নিউটন গ্র্যাভিটি। কেলভিন থিওরি অফ বা থার্মোডাইনামিক তত্ত্বের জনক, থার্মোডাইনামিক। থার্মোডাইনামিক থিওরির জনক। ওকে, আচ্ছা, সারের বিপ্লবের সঙ্গে কোন রং যুক্ত? সারের বিপ্লবের সঙ্গে ধূসর রং যুক্ত। এই বিপ্লবগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুব আসে, তাই না? আচ্ছা, কয়েকটা বিপ্লবের নাম তাহলে আমরা একটু জেনে নিই। যেমন ধরো হলুদ, হলুদ বিপ্লব কি? তৈলবীজ। আচ্ছা, যেমন ধরো সাদা, এটা কি? দুধ। আচ্ছা, যেমন ধরো কালো, এটা কি? পেট্রোলিয়াম। সবুজ, খাদ্যশস্য। আচ্ছা, লাল, মাংস বা টমেটো। রূপালি, ডিম। আচ্ছা, গোলাপি, চিংড়ি। আচ্ছা, নীল, মাছ। ওকে, তাহলে এতগুলো আমরা জানলাম এই বিভিন্ন বিপ্লবের সঙ্গে যুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধে কে লড়েছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির যুদ্ধে যিনি লড়েছিলেন তার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে, তাহলে পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757, তাই তো? 1757। ডেটটাও মনে রাখতে হবে, কবে? 23 জুন। এই ডেটে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং ফলাফল কী হয়েছে, কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কে ছিল? রবার্ট ক্লাইভ। রবার্ট
ক্লাইভ আর সিরাজউদ্দৌলা। তাহলে এদের দুজনের মধ্যে কিন্তু যুদ্ধটা হয় এবং রবার্ট ক্লাইভ জয়লাভ করে, কলকাতা দখল করে এর মধ্য দিয়ে। আচ্ছা, আলীবর্দী খাঁকে সিরাজউদ্দৌলার উত্তরাধিকারী মানে আলীবর্দী খাঁর কাছ থেকে সিরাজউদ্দৌলা দায়িত্বভার অর্পণ করেন। মির্জাফর কে ছিল? মির্জাফর হচ্ছে সিরাজউদ্দৌলার একজন সেনা ছিলেন, পরবর্তীকালে তিনি বিরোধিতা করেন এবং ব্রিটিশদের সঙ্গে যোগদান করেন। টিপু সুলতানকে? টিপু সুলতান হচ্ছে মহীশূরের সুলতান বা মহীশূরের বাঘ, মহীশূরের সিংহ বলা হয়, মহীশূরের রাজা। ওকে, নেক্সট, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? না, এটি অবস্থিত মহারাষ্ট্রে বা মুম্বাই। এখানে মুম্বাই, মুম্বাইয়ের পার্টিকুলার জায়গা অনেক সময় প্রশ্ন আসে, সেটা কোথায়? সেটা হচ্ছে ট্রম্বে। ট্রম্বেতে ভাবা পারমাণবিক সেন্টার অবস্থিত। বার্ক কবে তৈরি হয়েছিল? বার্ক তৈরি হয়েছে 1954। কে করেছে? কার নেতৃত্বে হয়েছিল? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা। ওকে, আচ্ছা, এই যে বার্ক পারমাণবিক গবেষণা কেন্দ্র, এরা কী করেছে? বিভিন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা রিসার্চ রিঅ্যাক্টর চালু করেছিল। প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কে? সে হচ্ছে অপ্সরা। এছাড়াও আরও বেশ কিছু নিউক্লিয়ার রিঅ্যাক্টর ভারতে চালু আছে। এই নামগুলো একটু মনে রাখবে, প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে? অপ্সরা, সেকেন্ড সাইরাস, তারপর ধ্রুব, আচ্ছা, তারপর পূর্ণিমা। পূর্ণিমার অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, পূর্ণিমা 1, 2 আর 3। এছাড়া কামিনী। ওকে, এত রকমের নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিন্তু আমাদের দেশে রয়েছে। আচ্ছা, নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার মানে যার মান আছে অভিমুখ নেই, এরকম রাশি কোনটা? ভর। ভর হচ্ছে স্কেলার যার মান রয়েছে কিন্তু কোনো অভিমুখ নেই। ওকে, আর কিছু স্কেলার রাশির নাম আমরা জেনে রাখতে পারি, যেমন ভর রয়েছে, ভর তো পড়লাম আমরা এক্ষুনি, তার সঙ্গে রয়েছে গতি, তার সঙ্গে রয়েছে দূরত্ব, তার সঙ্গে রয়েছে সময়, আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, এগুলো সবই কি আছে? সবই হচ্ছে স্কেলার রাশি। কোন সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক? এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র। কবে চার্লসের সূত্র পাবলিশড হয়? 1787, 1787 সালে চার্লসের সূত্র বলা হয়। চাপের সঙ্গে একটা আয়তনের একটা সম্পর্ক রয়েছে, গ্যাসের তাপমাত্রার সঙ্গে আয়তনের সম্পর্ক রয়েছে, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। জাতিপুঞ্জ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তাই এখানে আর নতুন করে কিছু বললাম না। জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হচ্ছে কবে? জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হচ্ছে 1945 সালে। প্রথমে সনদে 50 জন সদস্য সই করেছিল, যার মধ্যে ভারতও ছিল। 50 সদস্যের সই নিয়ে শুরু হয়। বর্তমানে সদস্য সংখ্যা 195 জন, 195। ওকে, সাউথ সুদান লাস্ট যোগদান করেছে। নেক্সট, কোন দেশ 5 বার কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে? 5 বার আয়োজন করা দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া। কমনওয়েলথ, ব্রিটিশ কমনওয়েলথ নেশানসের অন্তর্গত দেশদের নিয়ে কমনওয়েলথ গেমস চালু হয়েছিল। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 1930 সালে শুরু হয়েছিল, যেটা এখনও চলছে। মাঝখানে বিশ্বযুদ্ধের সময়গুলো কিছুবার বন্ধ হয়েছে। 1978 সালের আগে পর্যন্ত এর নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ গেম,
78 সালের পর থেকে ব্রিটিশ কথাটা বাদ দেওয়া হয়েছে, এখন শুধুই নাম হচ্ছে কমনওয়েলথ গেমস। লাস্টবার কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লাস্টবার কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল বার্মিংহামে। 2022 সালে হয়েছিল কোথায়? বার্মিংহাম। আর এর পরের বার মানে বার্মিংহাম কোথায় অবস্থিত? ইউকেতে। আর 2026-এ কোথায় হবে? প্রথমে ঠিক হয়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় হবে, কিন্তু টাকার অভাবে অস্ট্রেলিয়া সরকার সেটা চায়নি, তারা আয়োজন করবে না বলেছে, যার ফলে কি হলো না এই গেমটা চেঞ্জ হয়ে গেল গ্লাসগোতে, যেটা কোথায়? স্কটল্যান্ড অবস্থিত। স্কটল্যান্ডের গ্লাসগোতে নেক্সট 2026 সালের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। ভারতবর্ষে কমনওয়েলথ গেমস কবে হয়েছিল? 2010-এ নিউ দিল্লিতে। 2010-এ ভারতে হয়েছিল, নিউ দিল্লি শহরে। ওকে, সংবিধানে নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? কি অধিকার? মৌলিক অধিকার। মানে মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য দুটোর মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। মৌলিক অধিকার হচ্ছে আমরা সংবিধানে যা পাবো, মানে সংবিধানে আমরা দেশের সংবিধান আমাদের যা দেবে, কিন্তু এই যে পাওনার বিনিময়ে আমরা কিছু কর্তব্যও থাকে আমাদের, সেই কর্তব্যগুলো আমাদের পালন করতে হয়, যাকে বলা হয় মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে 42তম সংশোধনীর মাধ্যমে, 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। কি আছে না মৌলিক কর্তব্যে আগে জানতে হবে কোথায় আছে। প্রথম আছে এটা সংবিধানের আর্টিকেল 51 ধারাতে, এবং পার্ট কত আছে? কত নম্বর পার্টে? পার্ট 4A-তে। পার্ট 4A-তে এই মৌলিক কর্তব্য সম্পর্কে উল্লেখ করা রয়েছে। বর্তমানে আমাদের দেশে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, যেটা আমাদের পালন করা উচিত। 11টি মৌলিক কর্তব্য রয়েছে যেটা আমাদের পালন করা উচিত। নেক্সট, নিম্নলিখিত কোনটি সংবহনতন্ত্রের অংশ নয়? সংবহনতন্ত্রের অংশ যেটা নয় সেটা হচ্ছে বৃহদান্ত্র। সংবহনতন্ত্র কি না এটি হলো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। সংবহনতন্ত্র কি না সোজা কথায় কার্ডিওভাস্কুলার সিস্টেম। সেটা কি জিনিস? সেটা হচ্ছে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ডের সঙ্গে যে সমস্ত জিনিস শিরা, ধমনী, রক্ত, এদের সংযোগের মাধ্যমে কী হলো কোষে কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করা। এটাই হচ্ছে সংবহনতন্ত্রের মূল কাজ, যার ফলে হৃৎপিণ্ডের রিলেটেড জিনিসগুলো এখানে রয়েছে, কিন্তু বৃহদান্ত্র হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত নয়, তাই বৃহদান্ত্র কিন্তু সংবহনতন্ত্রের অংশ নয়। আজকের লাস্ট কোশ্চেন, কে সর্বপ্রথম ভারতে গণপরিষদের ধারণা দেন? প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিলেন M.N. রয়, যার ফুল ফর্ম কি বা পুরো নাম কি? পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয়। মানবেন্দ্রনাথ রয়। মানবেন্দ্রনাথ রয় 1934 সালে প্রথম গণপরিষদের ধারণা দেন। পরবর্তীকালে 1935 সালে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC, তারা এটাকে সমর্থন জানায়, এবং তাদের যে বাৎসরিক মিটিং সেইখানে এই প্রকল্প বা এই ব্যাপারটাকে উত্থাপন করা হয় যে গণপরিষদ আমাদের দেশে দরকার, কারণ আমাদের দেশের যদি নিজস্ব সংবিধান রচনা করতে হয় তার জন্য একটা অফিস বা একটা দপ্তর দরকার, যারা আমাদের দেশের সংবিধান তৈরি করার কাজে মন দেবে। তো এইটা তাহলে মানবেন্দ্রনাথ রয় প্রথম উত্থাপন করেন, M.N. রয়, এবং তার পরবর্তীকালে 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে উত্থাপন করেছিল। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।